প্রিয় কেরানীগঞ্জবাসী, আজকে পহেলা বৈশাখ। আমরা গত দিনগুলিকে সমাপ্ত করে আজকে নতুন বৎসরে পা দিয়েছি। এই নতুন বৎসরে আমাদের পুরাতন প্রত্যাশাগুলি নতুন করে সফল করতে হবে। আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি অনেকটাই বিলুপ্তির পথে। এই মাঠটা এখন ক্রিকেট মাঠ বলে নানা কথা আছে। এই মাঠে পয়লা বৈশাখে মেলা হতো, গরিব মেলা হতো, বহু বছর হয় না। কেরানীগঞ্জে কমপক্ষে 50টি জায়গায় এই বৈশাখী মেলা হতো। আপনারা খেয়াল করবেন, এই বৈশাখী মেলাটা আজকে খুব চোখে পড়ে না। এই মেলাটার মধ্যে একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। এই অঞ্চলের বহু মানুষ, বহু কিছু, যেটা কারুশিল্প, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের খাবার সারা বছর যারা তৈরি করে বাজারে নেয়, এই মেলার মধ্যে তারা সবাই সমস্ত এবং ছোট ছোট কিশোররা আনন্দ উপভোগ করত। তৎকালীন সময় অর্থনৈতিক অবস্থার কারণে হয়তো দারিদ্রতা ছিল, তারপরও কম বেশি তারা সেদিন একটু কেনাকাটা করত। নারী, পুরুষ, কিশোর, সবাই, যুবক এটা এই দিনটি আনন্দ করত, স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হবে। কিন্তু আজকে এটা আমাদের নজরে পড়ে না। সে কারণে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমাদের সে পুরানো ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে হবে। এখানে অনেক ধরনের আরো কিছু করা যেত। আপনারা পত্র পত্রিকা, ফেসবুকে বহু লেখালেখি লিখেছেন। যাই হোক, আমরা সকল বাধা পেরিয়ে আমাদের আজকে ভোর থেকে শুরু হয়েছে। আমি কালকে রাতেই একটা কনফারেন্স ছিলাম। আমি দুঃখিত, আমার আসতে দেরি হয়েছিল। আমার ইচ্ছা ছিল যে প্রথম ব্যক্তিটাকে আমি প্রথম বরণ করবো, তিনি এখানে করতে, সেটা হয়নি। এখন আপনারা দেখেন, এই যে শিশু কিশোররা আসতেছে, আসবে সারাদিন ব্যাপী একটা মিলন মেলা। এখানে জাতি ধর্ম নাই, এখানে কোনো দল মত নাই। অর্থাৎ আমার বাংলাদেশের কৃষ্টি কালচার, এই বিষয়গুলো আমাদের হারিয়ে যাওয়া করবে। খেলাধুলার জন্য কেরানীগঞ্জ ছিল খুব উন্নত। যেমন ফুটবল, তেমনি ছিল ক্রিকেট। তার চেয়ে আরো গ্রামীণ খেলা ছিল হাডুডু, কাবাডি খেলা, দাঁড়িয়াবান্ধা, বহু ধরনের খেলা। যেই খেলাগুলি মানুষের ভুলে গেছে। শিশু কিশোররা খোলা মাঠ পায় না, তারা খেলায় মনোযোগ দিতে পারে না। যার ফলে আজকে কিশোর থেকে যুবকরা সবাই নেশাগ্রস্ত। যদি খেলাধুলার চর্চা থাকতো, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকতো, তার মন এবং মননশীলতাটা উন্নত হতো এবং খেলার প্রতিযোগিতার মধ্য দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেষ্টা করত। এই মাঠটির ঐতিহ্য সম্পর্কে একটু বলবো। 1942 সালে এই মাঠে কলকাতা থেকে মোহনবাগান নামে ইস্ট বেঙ্গল খেলতে এসেছিল। সেটা চ্যারিটি ম্যাচ, বন্ধুত্বপূর্ণ খেলা। এবং সে খেলোয়াড়রা কিন্তু ঢাকায় থাকে না, সবাই এই এলাকায় থাকছে। এই এলাকাটা খুব ঘনিষ্ঠ ছিল, অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত লোকের বাস ছিল আজ থেকে 120 বছর আগে। এই মাঠের যে কোনায় বাড়িটা, এটা বলেন দত্ত বাড়ি, ভোলানাথ দত্ত মোহাম্মদানের ক্যাপ্টেন ছিল। সুতরাং বুঝতে পারেন যে এই মাঠটার গুরুত্ব তখন থেকে কি ছিল। কিন্তু আজকে গুরুত্ব হারাতে বসেছে, গুরুত্ব হারাতে বসে। যে অজুহাত দেওয়া হয়েছে, খেলার মাঠ, কেন খেলার মাঠ নষ্ট হবে?
আমরা তো কেউ অবিবেচক না। যেখানে খেলা হয়, খেলার চারিদিকে যেখানে দর্শক গ্যালারি, সেখানেই সারি সারি ভাবে বিভিন্ন দর্শক এবং আরো অনেক দোকান হতো। এই লেখালেখিগুলি যদি না হতো, তারা স্বপ্রণীত হয়ে তাদের পণ্য এখানে করত। তাদের এই ছোট ছোট পণ্যের মধ্যে দিয়ে তাদের আয় রোজগারও হতো, তাই না? কিন্তু হয়তো কিছুক্ষণ পর আসতেও পারে, বা যারা আসছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আজকে আপনার এই মাটি বিতর্কিত আছে। এই মাটি দখল করার জন্য একদম নাম ছিল। আমরা তখন স্কুলের ছাত্র, ভোরবেলা 8টি যখন আমরা খবর পেলাম, সারা গ্রামের চারিদিক থেকে লোক নেমে পড়ল নারী পুরুষ। নেতৃত্ব দিল, যার কথা বলতো আর বরং ডাক্তার আব্দুল আজিজ। তখন হাসান যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়, এই মাটি বাউন্ডারি বিস্তৃত থাকিবে না। এই মাটি হবে খেলার মাঠের গ্যালারির মতো, চারিদিকে লোক বসবে। বাংলাদেশের মিরপুর স্টেডিয়াম, তারপরে আপনার যত স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামের মতো একটা স্টেডিয়াম হবে এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে। প্রয়োজনে সঠিক মূল্য দিয়ে আরো যদি জায়গা লাগে, আরো জায়গা আমরা নিয়ে নেব, সরকারি টাকা দেয়। সুতরাং যারা যারা বিরোধিতা করেছেন, ষড়যন্ত্র করেছেন, আগামী দিন এই মাঠটাকে উন্নত মানের করে আপনাদের জবাব দেয়। ব্যক্তিগতভাবে কারো কোনো জবাব দিতে আমি রাখি না। এই মাঠের প্রতি মমত্ববোধ আমার কম নাই, কারোদের কারো দরদ কম নাই। যারা আছে মাঠ সম্বন্ধে জানেও না, তারা এই কারণের অধিবাসী কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। সুতরাং একটি আন্দোলনের সফলতায় শিরোপা করেছে জনগণকে আপনাদেরকে মাথায় রাখে। তবে জনগণকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে আপনাদের যে অর্জিত সম্মান, সেটা আপনারা রক্ষা করতে পারবেন কিনা সেটা একটু ভেবে। আন্দোলন সংগ্রামের সাথে আমার জীবনের সংগ্রাম। আমি চাকরি বাকরি কিছু করি নাই। 1962 সালের শিক্ষা আন্দোলনে ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠান ছিল একদিন বন্ধ। আমরা তেগুলিয়া হাই স্কুল রাখছিলাম 7। যেই দলের ঐতিহ্য আছে, যেই দলের মুক্তিযোদ্ধার দ্বারা প্রতিষ্ঠিত, যেই দলে মুক্তিযোদ্ধার অভাব নাই। আমরা স্বাধীনতার সপক্ষে না, আমরা স্বাধীনতা, আমরা দেশ স্বাধীন করেছি। সুতরাং আমাদেরকে নিয়ে অন্য খেলা চলবে না। তাই যা যা ধর্ম করবে, ধর্মের আচ্ছা, পশ্চিমবঙ্গের বাঙালি আর আজকে বাংলাদেশের বাঙালি কিন্তু এক না। তাদেরও ভাষা কৃষ্টির পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের পরিবর্তন হয় নাই। আমরা এখনো এই দেশের মানুষ, এই দেশের ঐতিহ্যকে আমরা গ্রহণ করি এবং করবো, এটাকে লালন করব। সুতরাং এই হারিয়ে যাওয়া আমাদের সকল কিছু, যেগুলি আমাদেরকে জাতির সত্তার পরিচয়, মূল মন্ত্র, মূল ভিত্তি, সেই ভিত্তিকে ভেঙে দিতে পারবো না। আমরা যে একটা জাতি আলাদা বাংলাদেশে, সেই জাতি অন্য জাতির তফাৎ হয় শুধু সংস্কৃতির চর্চার মধ্যে। বিশ্বের সকল দেশে মুসলমান আছে, বাংলাদেশও আছে। বিশ্বের অনেক দেশে হিন্দু আছে, বাংলাদেশও আছে। তারপরেও ভারতীয়রা কি বলেন, এরা ইন্ডিয়া, এরা হিন্দুস্তান, তারা কিন্তু আলাদা অন্য কথা বলে না। আমরা এখন থেকে বলবো মেরা বাংলাদেশ, বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আমার, তোমার, সকলে। সুতরাং এই জাতির সত্তার মধ্য দিয়ে একটি জাতির সাথে আরেকটি জাতির, ইউরোপ থেকে আমেরিকা শুরু করে
ল্যাটিন আমেরিকা পর্যন্ত ইংরেজি ভাষায় সবাই কথা বলে, কিন্তু আমেরিকানরা বলেন আমরা ইংরেজ, তারা বলেন আমরা আমেরিকান। ব্রিটিশরা ইংরেজও বলে বা তারা ব্রিটিশ বলে। তো সেই কারণে ভাষা দিয়ে কোনো একটি জাতি নির্ধারণ করা যায় না, শুধু ধর্ম দিয়ে একটি জাতি নির্ধারণ করা যায় না। একটা জাতি নির্ধারণ করতে হলে ধর্ম থেকে হাজার বছরের লালিত আজকে গাজায় যে নারক হত্যা চলছে, কিসের জন্য? তারা একটা স্বাধীনতা চায়। আমরা যেমনি দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে, বিদেশি অনেক মানুষ, অনেক দেশ নাহলে অনেক বিদেশের মানুষরা আমাদেরকে সমর্থন দিয়েছে, সাহায্য করে দিচ্ছে। সুতরাং আজকে এই গাজায় তাদের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা কামী মানুষের পক্ষে সারা বিশ্ব আছে। আমেরিকা থাকলো কি থাকলো না প্রশ্ন না, কিন্তু আমেরিকান জনগণ কিন্তু এই হত্যাকাণ্ড পছন্দ করে না। প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতেছে, তাদের রাজনৈতিক স্বার্থে অথবা ফরেন পলিসির স্বার্থে। হয়তো সরকার মুখ ফুটে কিছু বলতেছে না, তাদের একটা নিজস্ব স্বার্থ। আর মুসলিম বিশ্ব দ্বিধা বিভক্ত, আর যদি দ্বিধা বিভক্ত না হতো এই গাজায় হত্যাকাণ্ড চালানোর ক্ষমতা ইসরায়েলের ছিল না। এই বিষয়গুলিকে আপনাদেরকে নেবেন। এটা কিন্তু আমি রাজনীতির বক্তব্য বলছি, আমি বিএনপির কথা বলছি না। সে কারণেই আমরা যেমন প্যালেস্টাইনের পক্ষে মিছিল করেছি, কালকে আলেম ওলেমা বিভিন্ন ইসলামিক দলগুলি করেছে, সেখানেও কিন্তু আমরা অংশগ্রহণ করি নাই, করছে। তো সেই জন্যই আজকে এই মেলার মধ্য দিয়ে আমরা ভাষায় বাঙালি এটা ফুটে উঠে, আমরা জাতিতে বাংলাদেশি সেটা সকলের অন্তর অন্তরে লালিত হোক। তাহলে আমরা একটা জাতি অন্যের থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বাধীনভাবে আমি আমার স্বাধীনতা ভোগ করতে পারবো, নতুবা না। সুতরাং ফ্যাসিবাদের এর ক্ষমতার বলে যারা যা করছে সেটাকে রক্ষা করার জন্য যারা উঠে পড়ে লাগছেন, আমি তাদেরকে বলবো আপনারা ফ্যাসিবাদের দোষর, শেখ হাসিনার দোষর। সুতরাং শেখ হাসিনা যা অপকর্ম করছে তার পরিবর্তন তো হবে, তার সংশোধন তো হবেই। তাই বলে এই মাঠটা তো ওই টুকুর বানাবো না, যেটুক তাদের অপূর্ণতা আছে সেটাকে পূর্ণ করে জনগণের উপযোগী করব, এটাই তো নিয়ম। তো সুতরাং আজকে যারা, আমি বলবো না যে আপনাদের যে সবারই দরদ আছে, কারণ আমারও দরদ থাকার কারণ কম হলে 12টি বছর এই মাঠে খেলাধুলা করছে। এই অঞ্চলে সবসময় ছিল একটা খেলা জাঁকজমক, এই অঞ্চলে ঘরে ঘরে ভালো ভালো ফুটবল প্লেয়ার ছিল এবং তেগুড়িয়া খুব ঐতিহ্যবাহী ফুটবলের দিকে কোনোদিন তারা সেকেন্ড হয় নাই, সবসময় চ্যাম্পিয়ন হয়েছে। আমিও ফুটবল টিমের 3বার ক্যাপ্টেন ছিলাম তেগুড়িয়া হাই স্কুলে, 3বারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই স্কুলের মাঠ এটা বেটির মাঠ ডিসাইড হবে। এরপরে যদি ক্রীড়া পরিষদ মাঠ নেয়, সকলের ক্ষতিপূরণ দিয়ে আধুনিক অন্যান্য আন্তর্জাতিক মানের যে স্টেডিয়াম আছে ওইরকম একটা স্টেডিয়াম তৈরি করবেন। আর আপনারা যদি না পারেন, আপনারা যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন যদি ক্ষমতায় বিএনপি আসে, আমি করব, আমরা করব, আমার নেত্রী করব, আমার নেতা তারেক রহমান সেই দিন উদার হস্তে এটাকে করার জন্য সম্মতি দেবে, এটা বিশ্বাস করেন। আপনারা যারা আসছেন আপনারা এনজয় করেন, আনন্দ করেন, ঘুরে ঘুরে দেখেন। আপনাদের জন্য যা 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 থাকার কথা তা নাই, তারা নিয়ে স্বেচ্ছায় আসত, তারপরে যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমরা শুরুটা করি। গাছের বীজ মাটির নিচে গেলে প্রথম একটা অঙ্কুর ওঠে, তখন মনে হয় না এই গাছটা একদিন বড় বৃক্ষের মতো বড় হবে। সুতরাং মনে করেন এইটু আজকে আমরা একটা বীজ রোপণ করলাম, হয়তো
আগামী দিন একটা অঙ্কুর হবে, ভবিষ্যতে একটা বড় বৃক্ষের মতো সারা কেরানীগঞ্জ না থাকার জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী স্টেডিয়াম হবে। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ